আমি এবং আমার ওয়াইফ লাস্ট অক্টোবরে কানাডা থেকে বর্ডার ক্রস করে আমেরিকায় আসি। আইসে এখানে অ্যাসাইলাম ক্লেম করি এবং জাজ আমাদেরকে 60 দিনের ভিতরে আমাদের সব এভিডেন্স, স্টেটমেন্ট, ডকুমেন্টস এভরিথিং সাবমিট করার জন্য বলছিলেন। আর ইন দ্য টার্গেট অফ আইস। তখন আপনি যদি বলেন যে আমি তো রেডি হইনি, তখন কোর্ট কিন্তু আপনাকে বলবে যে তুমি তো 2 বছর, তুমি 3 বছর ধরে ছিলে, তো হোয়াই ডিড নট ইউ অবটেন অল ইউর ডকুমেন্ট। কানাডা থেকে মানে এনিহাও আমার পাসপোর্টটা নিয়ে আসছি মানে ইউএসএ তে। এখন আমার পাসপোর্টটা কি জমা দিতে হবে না আমার পাসপোর্টটা আমি ইউজ করতে পারবো? আইসিএর টার্গেটে যাদের আমরা আগেই বলেছি একটা প্রায়োরিটি লিস্ট থাকে, তাদের মধ্যে আপনি পড়ার কোনো কারণ নেই, কারণ হলো আপনার একটা কেস চলমান আছে। কে আছেন সাথে নাম বলে প্রশ্ন করি। হ্যালো, আসসালামু আলাইকুম এবং আদাব দাদা, আমি মাহবুব বলছিলাম। আমি এবং আমার ওয়াইফ লাস্ট অক্টোবরে কানাডা থেকে বর্ডার ক্রস করে আমেরিকায় আসি। আইসে এখানে অ্যাসাইলাম ক্লেম করি এবং জাজ আমাদেরকে 60 দিনের ভিতরে আমাদের সব এভিডেন্স, স্টেটমেন্ট, ডকুমেন্টস এভরিথিং সাবমিট করার জন্য বলছিলেন। আমি অলরেডি সাবমিট করে দিচ্ছি। আমার ফাইনাল হিয়ারিং হইল গিয়ে 2026-এর নভেম্বরে। আমার কোয়েশ্চন দাদা 3টা। একটা হইল গিয়ে আরো ইন দ্য টার্গেট অফ আইস একটা। নাম্বার 2 হইল গিয়ে আমি বর্ডার ক্রসের সময় আমাকে যে জিজ্ঞেস করছিল যে ডু ইউ হ্যাভ পাসপোর্ট, আমি বলছি নো পাসপোর্ট। বাট এখানে আসার পরে আমি কানাডা থেকে মানে এনিহাও আমার পাসপোর্টটা নিয়ে আসছি মানে ইউএসএ তে। এখন আমার পাসপোর্টটা কি জমা দিতে হবে না আমার পাসপোর্টটা আমি ইউজ করতে পারবো? আর এই দুটা কোয়েশ্চন। আর জি, এই দুটাই। জি ওকে, ধন্যবাদ আপনার। আমি আপনার কনসার্নও বুঝছি এবং প্রশ্নটাই খুবই গুরুত্বপূর্ণ অনেকের জন্য। টার্গেট অফ আইস, আসলে আইসের টার্গেটে যাদের আমরা আগেই বলেছি একটা প্রায়োরিটি লিস্ট থাকে, তাদের মধ্যে আপনি পড়ার কোনো কারণ নেই, কারণ হলো আপনার একটা কেস চলমান আছে, পেন্ডিং আছে in front of a court. So usually not, unless you get involved in any commit any crime. So তাছাড়া আপনাকে টার্গেট করার কোনো স্কোপ নেই, বা তাদের যে নিয়ম সেগুলো আপনি পড়েন না। পাসপোর্টের ব্যাপারে আপনি আমার ধারণা আপনি যা বলেছেন, যা আমি বুঝেছি যে যখন আপনার হাতে পাসপোর্ট ছিল না তখন আপনি তখন তাই বলেছেন আপনার সাথে পাসপোর্ট নেই। কাজে ইট সিমস লাইক দ্যাট ইউ ডিড নট লাই। আর এখন যদি আপনার পাসপোর্ট থাকে, পাসপোর্ট ব্যবহার করতে পারেন কিনা আপনি বলছেন। পাসপোর্ট ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্ট ব্যবহার করতেই পারেন, কারণ বিভিন্ন আইডেন্টিফিকেশনের জন্য এটা দরকার আছে, এবং আপনি নিশ্চিত দেশের বাইরে যাওয়ার চেষ্টা করবেন বা যাবেন না। সুতরাং ইয়েস, ইট ইজ ইউর পাসপোর্ট, ইউ শুড কিপ ইট। এবং এটা আপনার আইডেন্টিফিকেশন, এটা হলো গুড আইডেন্টিফিকেশন ডকুমেন্ট। আর আপনি তো কানাডা থেকে এসেছেন, আপনি নিজেই বলেছেন, এবং আমার ধারণা এনটিএতেও সেটা আছে। সুতরাং আপনার কোনো এখানে কোনো ফলসুডের কোনো আমি এই মুহূর্তে কোনো কিছু দেখি না। আর আপনার উইশ ইউ বেস্ট লাক, যে আপনার সামনে ফাইনাল হিয়ারিং হবে। আপনাকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। জি, সোশ্যাল মিডিয়া থেকে একটু প্রশ্ন নেই। এমডি আব্দুর রকিব তিনি বলছেন তার অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়েছে, এর মধ্যে গ্রিন কার্ডের জন্য তিনি অ্যাপ্লাই করেছেন। সেই ক্ষেত্রে দেশে যেহেতু তিনি যেতে পারছেন না, গ্রিন কার্ড পেলেও তিনি যেতে পারবেন না, বাংলাদেশ থেকে তিনি যদি বিয়ে করে কাউকে আনতে চান কি পদ্ধতিতে করতে পারেন? প্রথমত হলো আপনি হয়তো একটু সতর্ক বেশি, এবং আমার মনে হয় যে দ্যাট ইজ গুড। এই মুহূর্তে গ্রিন কার্ড পেয়ে অনেকেই যান কিন্তু দেশে, অসম্ভব না। এটা ইউজুয়ালি নট এ বিগ প্রবলেম, বাট এখনকার যে সময় আমি বলবো এটা খুব ভালো যে আপনি বেশি সাবধানী হবেন। তবে যেটা হলো আপনি দেশ থেকে যাকে বিয়ে করবেন তার মানে হলো যে দেশেই মধ্যেই বিয়ে করতে হবে তা না। আপনি যে কোনো থার্ড কান্ট্রি যেতে পারেন, আর যাকে বিয়ে করবেন তাকেও সেখানে নিয়ে আসতে পারেন। দেন ইউ ক্যান গেট ম্যারিড। যদি ওই দেশে আগে জেনে নেবেন, সেই দেশে অনেক দেশে আছে যেখানে বিদেশিদের বিয়ে ব্যাপারে তাদের রেস্ট্রিকশন আছে। কাজে আইনটাকে জেনে নেবেন যে সেখানে তারা যেমন বিয়ে করতে গেলে তাদেরকে সেই অনুমতি দেয় কিনা। অনেক দেশেই দেয়, অন্যদের দেশে নাও দিতে পারবে, রেস্ট্রিকশন থাকতে পারে। জাস্ট চেক ইট ফার্স্ট। কাজে আপনি যদি কোথাও গিয়ে বিয়ে করেন, ধরুন আমি বলছি যে আপনি থাইল্যান্ডে গিয়ে বিয়ে করলেন, if they allow you to get married there, they give you a legal document, that is fine. এটা কেউ প্রশ্ন করবে না কেন আপনি থাইল্যান্ড গিয়ে বিয়ে করলেন, অথবা কেন আপনি সিঙ্গাপুরে করলেন, কেন বাংলাদেশে করলেন না। তারপরে কি তিনি তাকে নিয়ে আসতে পারবেন এই দেশে? অবশ্যই পাবেন, কোনো সমস্যা নেই। জি, ধন্যবাদ।
খালিদ ইয়াসিন বলছেন, তার প্রশ্ন হচ্ছে তিনি অ্যাসাইলাম দাবি করা কোনো ব্যক্তি যদি এই মুহূর্তে একজন গ্রিন কার্ড ধারীকে বিয়ে করেন তাহলে I-130 মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার সম্ভাবনা কতটুকু, কিংবা এই ধরনের কেসের ভবিষ্যৎ আসলে কি হতে পারে? ধন্যবাদ। আমার মনে হয় যে এটা অনেকের জন্য এটা প্রশ্ন, আপনার প্রশ্নের মাধ্যমে অনেকেই হয়তো উপকৃত হবেন। প্রথমত হলো আপনি এদেশে বসে, প্রথমত হলো যখন আপনি পার্মানেন্ট রেসিডেন্টকে বিয়ে করবেন তাৎক্ষণিকভাবে কিন্তু আপনি কোনো ওয়ার্ক পারমিটও পাচ্ছেন না এবং এই দেশে স্ট্যাটাস অ্যাডজাস্ট করার সম্ভাবনা খুবই কম। আপনি যে অনেকগুলো কথা বলছেন তার মধ্যে অ্যাসাইলাম আপনার পেন্ডিং আছে। এখন এটা নির্ভর করে আপনি কিভাবে এখানে এসেছিলেন। অবশ্যই আমি চাই না আপনার সমস্ত মানে প্রশ্নের উত্তর আপনি এখনই দিন নেয়ার। যদি কিভাবে এসেছিলেন, যদি আপনি বৈধভাবে এসে থাকেন ভিসা সহ, তাহলে আপনি পরবর্তীতে যদি আপনি এই মুহূর্তে আপনি স্ট্যাটাসে থেকে থাকেন, আপনার স্ট্যাটাস থেকে থাকে, তাহলে আপনি এখনই গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু মোস্ট লাইকলি আপনার স্ট্যাটাস এক্সপায়ার করেছে যদি আপনি বৈধভাবে এসে থাকেন। যদি আপনি বৈধভাবে না এসে থাকেন, বর্ডার দিয়ে এসে থাকেন, তাহলে আপনি এদেশে অ্যাডজাস্ট করতে পারবেন না ইভেন ওয়েন শি বিকাম সিটিজেন। সো তখন হয়তো আপনার দেশের বাইরে যাওয়া লাগবে যদি না আপনি অ্যারাইভিং এলিয়েন হন। অনেকগুলো ইফস অ্যান্ড বার্ডস আছে। সুতরাং বেটার হবে আপনি যদি এরকম বিয়ে করেন বা বিয়ে করার মানে আপনার সম্ভাবনা সৃষ্টি হয়, বেটার টক টু ইউর লয়ার আর এনি লয়ার, যেটা আপনার কাস্টমাইজ মানে সিদ্ধান্ত নেওয়া। কারণ আমি অনেকগুলো কথা বললাম, এটা থাকলে এটা, ওটা থাকলে ওটা, তারপরে এই কতগুলো মিটার গেলে আপনি হয়তো আবার কনফিউজ হবেন যে আপনার জন্য প্রযোজ্য কিনা। কাজে এটা ইয়েস, আপনি যদি অ্যাসাইলাম আপনার পেন্ডিং থাকা অবস্থায় আপনি গ্রিন কার্ড কাউকে বিয়ে করলে আপনি তাও আপনি অ্যাডজাস্ট করতে পারেন যদি আপনার সেই সময় আপনার স্ট্যাটাস আপনার স্টিল ইউ আর ইন স্ট্যাটাস। তো কিন্তু অনেকগুলো ইফস অ্যান্ড বার্ডস যেটা এখানে রয়ে গেছে, বেটার হবে আপনার জন্য যে আপনি আপনার পরিস্থিতি নিয়ে কারোর সাথে সরাসরি আলাপ করেন। তাহলে আমি যে প্রশ্নগুলো, অনেকগুলো প্রশ্ন আমি রেখে গেছি, কিন্তু আপনার সেই জায়গাগুলো যদি দেখা যায় তাহলে বলতে পারবো এক্স্যাক্টলি যে আপনি আপনার এদেশে আলটিমেটলি অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যাডজাস্ট করা মানে হলে এদেশে বসেই আপনি গ্রিন কার্ড পাবেন কিনা। আপনি গ্রিন কার্ড পাবেন হয় যখন উনি সিটিজেন হবে, কিন্তু এই দেশে বসে না দেশের বাইরে যেতে হবে সেটা বলার জন্য আপনাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। আশা করি আপনার প্রাথমিকভাবে আপনার উত্তরটা মিলেছে, কিন্তু ফাইনালি হয়নি, কারণ আমি জানি আপনার পুরো পরিস্থিতি আমি জানি না। ধন্যবাদ। জি, টেলিফোন নিয়ে আসি। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মোহাম্মদ ফরহাদ। আমি 2022-এ আসছি বর্ডার ক্রস করে। তো আমি দাদার সাথে কথা বলতে, আমাদের এখন তো মামলাটা অনলাইনে আসেনি, আর আমার তো ওয়ার্ক পারমিট সোশ্যাল আসছে। এখন আমাদের করণীয় কি আসলে একটু আমাদেরকে জানাবেন। ওকে, ধন্যবাদ মিস্টার ফরহাদ, থ্যাংক ইউ। আপনার প্রশ্নটা আমার ধারণা যে অনেকের জন্যই কাজে লাগবে। যাদের কেসটা অনলাইনে আসে না, তার মানে দাঁড়াচ্ছে হলো যে আপনি কেসটা যখন আপনি ঢুকেছেন, ঢোকার পরে আপনাকে একটা এনটিএ দিয়েছে, এনটিএ মানে নোটিশ টু অ্যাপিয়ার। তার মানে দাঁড়াচ্ছে যে আপনার কেসটা আইস কোর্টে পাঠানোর জন্য রেখেছেন, কিন্তু কোনো কারণে আইস হয়তো সেটা পাঠায়নি, অথবা কোনো পাঠালেও ইমিগ্রেশন কোর্ট, যেটা আমরা ইউআইআর বলি, তারা আপনার কেসটা এখনো ওখানে এনলিস্ট করেনি, ডকেট করেনি যাকে বলি আমরা। তো ডকেট না করলে আপনি কেসটা দেখতে পাচ্ছেন না। তো এর ফলে আপনার যে 150 দিন গণনা বন্ধ হয়নি, যে কারণে আপনি ওয়ার্ক পারমিটও পেয়েছেন। এই মুহূর্তে আমরা যেটা করে থাকি, আমরা ইউজুয়ালি আইসকে বলি যে তোমরা এটা পাঠাও, এটা কোর্টে পাঠাও, উই মেক রিকোয়েস্ট। আমার মনে হয় আপনাকে তো আমরা করেছি। যদি এটা পাঠাতে দেরি হয়, আপনি অ্যাটলিস্ট ওয়ার্ক পারমিটগুলো আপনি পেয়ে যাচ্ছেন, সুতরাং সেদিক থেকে আপনার কোনো খারাপ অবস্থা নেই। এবং আপনার এই সময়টা ব্যবহার করবেন আপনি পুরোপুরি আপনার কেসটাকে রেডি করার জন্য। মনে রাখবেন যে যখন এই কেসটা আপনাকে অনলাইনে নিয়ে আসবে, যখন আপনার ডকেট করবে, তারপরে হয়তো আপনাকে অনেক সময় নাও দিতে পারে। এবং আপনি যদি বলেন যে আমি তো রেডি হইনি, তখন কোর্ট কিন্তু আপনাকে বলবে যে তুমি তো 2 বছর, তুমি 3 বছর ধরে ছিলে, তুমি হয় ডি নট ইউ অবটেন অল ইউর ডকুমেন্টস। তখন আপনি কিন্তু আপনার পক্ষে আর কোনো যুক্তি থাকবে না। আপনি বলেন হ্যাঁ আমি তো বুঝতে পারিনি। এরকম অবস্থায় যাদেরকে আমরা অনেক সময় ইনস্ট্রাকশন দিয়েছি, অনেকেই এটা বুঝতে পারে না, মনে করে আচ্ছা ডেট পড়লে তখন কাগজ আনবো। ডেট পড়ার পরে অবস্থা কি থাকবে, ডেট কতদিনের মধ্যে পড়বে, এবং আপনি যখন জানবেন তখন থেকে কতদিন আপনি পাবেন, সে কারণে কিন্তু এটা অনিশ্চয়তা থাকে। কিন্তু আপনি এখন যে নিশ্চিত সময়টা পাচ্ছেন, সেটাকে ব্যবহার করুন নিজের স্বার্থেই এবং কেসটাকে রেডি করুন। কারণ এই টেক্স টাইম তাড়াহুড়ো করে যখন দেবেন তখন আসলে ভুল বেরোবে, ভুল করতে পারে।
সুতরাং ইউটিলাইজ দিস টাইম টু প্রিপেয়ার ফর ইউর কেস। ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।